হ্যালো বন্ধুরা, আজকে আমি মিশরের রানী ক্লিওপেট্রা সম্পর্কে মূল্যবান তথ্য তুলে ধরার চেষ্টা করব। প্রাচীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী বলা হয় তাকে। প্রকৃতপক্ষে ক্লিওপেট্রা প্রাচীন মিশর এবং ইতিহাসের এক বিস্ময়কর নাম। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নারী চরিত্র তিনি। আধুনিক ইতিহাসবিদদের মতে পরম সুন্দরী হিসেবে তার খুব বেশি খ্যাতি ছিল না, কিন্তু প্রখর বুদ্ধিমত্তা, অন্যকে বশ করার প্রত্যয়ী ক্ষমতা, সহজাত রসবোধ এবং প্রচণ্ড উচ্চাভিলাষ ও তা বাস্তবায়নের অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি সর্বকালের সেরা নারীদের কাতারে স্থান করে নিয়েছেন। মাত্র ৩৯ বছর তিনি বেঁচে ছিলেন। এই স্বল্প সময়ে তিনি একের পর এক নাটকীয় ঘটনার সৃষ্টি করেন। সে যুগের কোনো পুরুষের পক্ষেও যে ধরনের কাজ করা ছিল প্রায় অসম্ভব, তিনি সেসব কাজেরও আঞ্জাম দিয়েছেন। ইতিহাস ও নাটকে তার ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশ্ববিখ্যাত অনেক সাহিত্যিকই তাকে নিয়ে কালজয়ী উপাখ্যান রচনা করেছেন। এগুলোর মধ্যে আছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, জর্জ বার্নার্ড শয়ের সিজার ক্লিওপেট্রা, জন ড্রাইডেনের অল ফর লাভ, হেনরি হ্যাগার্ডের ক্লিওপেট্রা। আবার অনেক কাহিনীতে ভালো দিকের চেয়ে খারাপ দিককেই প্রাধান্য দেয়া হয়েছে। ক্লিওপেট্রা সম্পর্কে ঐতিহাসিকদের দেয়া তথ্যগুলোর মাঝে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব রয়েছে। বিশ্বস্ত সোর্স কম থাকায় অনেকগুলো বিষয় আজও অমীমাংসিত রয়েছে। তবে যেটুকু জানা যায় তার আলোকে দেখা যায়, মিশরের রানী ছিলেন তিনি, অথচ তার দেহে খাঁটি মিশরীয় রক্ত ছিল না। অবশ্য তবুও তিনি মিশর এবং মিশরীয়দের ভালোবাসতেন। তাদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। চাষবাদের সুবিধার জন্য নীলনদ থেকে খাল কেটে আলেকজান্ড্রিয়ার ভিতরে নিয়ে গিয়েছিলেন। মিশরের ব্যবসা বাণিজ্যের উন্নয়নেও ভূমিকা রেখেছেন। প্রাণবন্ত এই রাজকুমারী সহজেই সবার সব প্রশংসী দৃষ্টি আকর্ষণ করেন। সাধারণভাবে তিনি ক্লিওপেট্রার সপ্তম হিসেবেই পরিচিত। মেসিডোনিয়ান বংশোদ্ভূত সপ্তম মিশরীয় রানী হওয়ায় তাকে এই পরিচিতি বহন করতে হয়। তার আগে আরও ৬ জন ক্লিওপেট্রা ছিলেন। তিনি ছিলেন টলেমি দ্বাদশের তৃতীয় মেয়ে। তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব ৫৯ সালে। তিনি জুলিয়াস সিজারের প্রেমিকা ও মার্ক অ্যান্টনির স্ত্রী হিসেবেই বেশি খ্যাত। তার পূর্বপুরুষ টলেমি ছিলেন মহামতি আলেকজান্ডারের একজন সেনাপতি। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে আলেকজান্ডার মারা গেলে তার অন্যতম সেনাপতি টলেমি মিশরের স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন। ক্লিওপেট্রা এই বংশেরই শেষ শাসক। তার মৃত্যুর মধ্য দিয়ে মিশরে প্রায় ৩০০ বছরের ম্যাসিডোনিয়ান শাসনের অবসান ঘটে। তার মায়ের দিককার পরিচয় অবশ্য পাওয়া যায় না। এ কারণে তিনি রোমানদের মতো শ্বেতাঙ্গ ছিলেন নাকি অনেক মিশরীয়র মতো কৃষ্ণাঙ্গ ছিলেন তা জানা যায় না। সিজারের সাথে ক্লিওপেট্রার সাক্ষাতের ঘটনাটিও বেশ আকর্ষণীয়। আলেকজান্ড্রিয়ার রাজপ্রাসাদে সিজারের পাহারায় ছিল ক্লিওপেট্রার স্বামী ভাইয়ের বাহিনী। ফলে পরিচয় প্রকাশ করে সিজারের কাছে যাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। তাই কৌশল গ্রহণ করলেন। এক ব্যবসায়ীকে হাত করলেন। একদিন সিজারের সামনে রোল করা কয়েকটি কার্পেট আনা হল। একে একে খোলা হল সিজারের সামনে। সেগুলোরই একটির ভেতর থেকে নাটকীয়ভাবে বেরিয়ে এলেন ক্লিওপেট্রা। তার বুদ্ধিমত্তা আর সৌন্দর্যে ভেসে গেলেন রোমান সম্রাট। কি ঘটতে যাচ্ছে টলেমি ত্রয়োদশ ঠিকই বুঝতে পারলেন। তিনি নগরবাসীকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু এবারও ব্যর্থ হলেন। পরিণতিতে তাকে নীলনদে ডুবিয়ে দেয়া হল। অবশ্য তার আগে থেকেই মিশরের ব্যাপারে রোমান শাসকেরা নাক গলাতে শুরু করেছিল। ক্লিওপেট্রার পিতা রোম সম্রাটের সাহায্যে ক্ষমতা পুনর্দখল করেছিলেন। অনেকের মতে সিজার চেয়েছিলেন ক্লিওপেট্রাকে মিশরের রোমের বশংবদ হিসেবে রাখতে। সমঝোতা হিসেবে ক্লিওপেট্রা তার ওপর ভাই টলেমি চতুর্দশকে, এই সময় তার বয়স ছিল ১১ বছর, বিয়ে করেন। তা স্থায়ী হয়েছিল ৪৭-৪৪ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই বিয়েটা হয়েছিল আলেকজান্দ্রিয়াবাসী ও মিশরের পুরোহিতদের খুশি রাখতে, কারণ বিয়ে সত্ত্বেও একই সাথে তিনি সিজারের ১৫ দিন মিশরে অবস্থানকালে তার প্রেমিকা হিসেবেও বহাল থাকেন। চাঁদনি রাতে বজ্রায় করে দুজনের নীলনদে ভেসে বেড়ান। সিজারের এক পুত্র সন্তানের জন্মও দেন তিনি। তার নাম রাখা হয় সিজেরিয়ান বা ছোট সিজার বা টলেমি সিজার। সেই ছিল সিজারের একমাত্র পুত্র। রোমে অবস্থিত সিজারের স্ত্রীর কোনো পুত্র সন্তান ছিল না। পরে এই সিজেরিয়ানের সাথে ক্লিওপেট্রা আবার মিশরের রাজক্ষমতা পরিচালনা করেন খ্রিস্টপূর্ব ৪৪-৩০-এ।
পম্পে এবং অন্যান্য শত্রু দমন করতে সিজারের কয়েক বছর কেটে যায়, তবে দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। ক্লিওপেট্রা প্রায়ই সিজারের সাথে সাক্ষাৎ করতে যেতেন। আসলে তিনি রোমান শাসকেদের সাথে সুসম্পর্ক রেখেই মিশরের স্বাধীনতা বজায় রাখতে চাইতেন। খ্রিস্টপূর্ব ৪৬ সালে সিজারের অনুরোধে ক্লিওপেট্রা পুত্র এবং তার স্বামী ভাইকে নিয়ে রোমেও যান তার জয়োল্লাস প্রত্যক্ষ করতে। রোমে সিজার ক্লিওপেট্রাকে অত্যন্ত সম্মানিত আসন দান করেন। এমনকি ভেনাসির মন্দিরে ক্লিওপেট্রার একটি স্বর্ণমূর্তিও স্থাপন করা হয়। তিনি প্রকাশ্যে ঘোষণা করেন সিজেরিয়ান তার ছেলে। কিন্তু এসব কিছু রোমানদের ভালো লাগেনি। এমনকি তারা মনে করতে থাকে সিজার হয়তো ক্লিওপেট্রাকে বিয়ে করতে যাচ্ছেন, যদিও রোমান আইনে একই সাথে দুই স্ত্রী রাখা কিংবা বিদেশিনী বিয়ে করা নিষিদ্ধ। তাছাড়া জুলিয়াস সিজার রাজধানী আলেকজান্ড্রিয়ায় সরিয়ে নিতে চান বলেও গুজব ছড়ানো হয়। খ্রিস্টপূর্ব ৪৪ সালে তার রোমে অবস্থানের সময়ই সিনেট ভবনের বাইরে সিজার সেনেটারদের হাতে নিহত হন মাত্র ৫৫ বছর বয়সে। সিজারের আকস্মিক মৃত্যুতে ক্লিওপেট্রার নিরঙ্কুশ ক্ষমতা লাভের প্রথম প্রয়াস ব্যর্থ হয়, কারণ সিজার ক্লিওপেট্রা কিংবা সিজেরিয়ানকে তার উত্তরসূরি মনোনীত করে যেতে পারেননি। ক্লিওপেট্রা মিশরে ফিরে আসেন। রোমান রাজনীতিতে তিনি নিরপেক্ষ থাকার নীতি অবলম্বন করেন। তবে রোমান রাজনীতির ওপর তীক্ষ্ণ নজর রাখছিলেন। তিনি পরিকল্পনা করেছিলেন যেই চূড়ান্তভাবে জয়ী হবে তিনি থাকবেন তার পাশে। অযথা কাউকে শত্রু বানিয়ে লাভ কি? পরবর্তী রাউন্ডের জন্য তিনি অপেক্ষায় থাকলেন। যাই হোক, দ্বিতীয় অধ্যায় শুরু হয় খ্রিস্টপূর্ব ৪২ সালে। প্রতিদ্বন্দ্বী অল্পবয়স্ক গ্যায়োস অক্টেভিয়াসকে বেকায়দায় রেখে এ সময় মার্ক অ্যান্টনি হন রোমের শাসক। অ্যান্টনির সাথে ক্লিওপেট্রার আগেই সামান্য পরিচিতি ছিল। ক্লিওপেট্রা আবার পরিকল্পনা করেন রোমান শক্তি দিয়েই রোমকে রুখতে হবে। এ সময় তার বয়স ছিল ২৮ বা ২৯ বছর বয়স। অ্যান্টনিকে নিজের বশে আনার কৌশল সাজালেন তিনি। সুন্দরী মেয়েদের বাওয়ার রূপার পাতে মোড়া নৌকার গলুই, মুক্তা ও রত্নরাজিতে পাল সাজিয়ে প্রেমের দেবী অ্যাফ্রোডাইটির সাজে আধশোয়া ক্লিওপেট্রাকে যখন মার্ক অ্যান্টনির কাছাকাছি পৌঁছালেন, বলা বাহুল্য অ্যান্টনি নিজেকে সংবরণ করতে পারেননি। রোম সম্রাট অ্যান্টনি পারস্য অভিযান বাদ দিয়ে ক্লিওপেট্রার কেনা গোলাম হিসেবে তার সাথে আলেকজান্ড্রিয়ায় বা মিশরের তদানীন্তন রাজধানীতে যান। ক্লিওপেট্রা অ্যান্টনিকে বশে বা ভুলিয়ে রাখার জন্য সম্ভব সবকিছু করেন। ক্লিওপেট্রার মোহে বন্দী রোমান সম্রাট অ্যান্টনি ঘোষণা করেন মিশর রোমের করদরাজ্য নয়, বরং মিশর স্বাধীন একটি দেশ, আর ক্লিওপেট্রা এই দেশের রানী। বেশ কিছুদিন তারা একত্র কাটান। খ্রিস্টপূর্ব ৪০ সালে তিনি রোমে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী অক্টেভিয়াসের সাথে বোঝাপড়া করার উদ্যোগ নেন। এই উদ্যোগ সাময়িকভাবে সফল হয়। সমঝোতা হিসেবে অ্যান্টনি প্রতিদ্বন্দ্বী অক্টেভিয়াস বা পরে সম্রাট অগাস্টাস হিসেবে পরিচিত বিধবা বোন অক্টেভিয়াকে বিয়ে করেন। এর কিছুদিন আগে তার আগের স্ত্রী ফুলভিয়া মারা গিয়েছিল। সুন্দরী ও বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও অক্টেভিয়াসের দুর্ভাগ্য, তার সন্তান হয় কন্যা। পুত্র হলে ইতিহাস অন্য হতে পারত। যাই হোক, তিনি ৩ বছরের মধ্যেই বুঝতে পারলেন অক্টেভিয়াসের সাথে তার সম্প্রীতি টিকবে না। এদিকে ক্লিওপেট্রার জন্য অ্যান্টনির মন উতালা হয়ে ওঠে। তাই তিনি মিশরে ক্লিওপেট্রার সান্নিধ্যে চলে আসেন। খ্রিস্টপূর্ব ৩৬ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এটি ছিল একটি চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনা। ইতোমধ্যে জন্ম নেওয়া ক্লিওপেট্রার ২ যমজ সন্তানকে, একটি ছেলে ও একটি মেয়ে, অ্যান্টনি স্বীকৃতি দেন। এটা একদিকে অক্টেভিয়াস এবং তার বোন অক্টেভিয়ার জন্য একটি অত্যন্ত অসম্মানজনক আঘাত, আবার রোমান আইন অনুযায়ী এই বিয়ে ছিল অবৈধ। তাই পুরো রোম অক্টেভিয়াসের সাথে একজোট হয়। তারা ঐক্যবদ্ধভাবে অ্যান্টনিকে দমন করতে অগ্রসর হয়। অ্যান্টনি অক্টেভিয়াস যুদ্ধ অপরিহার্য হয়ে ওঠে। অ্যান্টনিও খ্রিস্টপূর্ব ৩১ সালে অক্টেভিয়াকে চূড়ান্তভাবে তালাক দেন। ১০ মাস পর বিজয়ী অক্টাভিয়াস আলেকজান্ড্রিয়ায় আসেন। এই সময় ক্লিওপেট্রা অক্টাভিয়াসকে সম্মোহিত করতে চাইলেন। আগে তিনি দুবার ২ দোর্দণ্ড শক্তিশালী সম্রাটকে নিজের মায়াজালে মোহিত করে কবজায় এনেছিলেন, কিন্তু তৃতীয়বার পুরোপুরি ব্যর্থ হন। তবে অক্টাভিয়াস চাইছিলেন যেভাবেই হোক ক্লিওপেট্রাকে জীবিত ধরতে হবে, তাই তিনি তাকে নানা আশ্বাস দিচ্ছিলেন। অক্টাভিয়াস নিজেও জানতেন তিনি যদি ক্লিওপেট্রার চোখের দিকে তাকান, তবে সাথে সাথে তার সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। তাই তিনি ক্লিওপেট্রার সাথে কথা বলার সময় চোখ রেখেছিলেন মেঝের দিকে। তাই ক্লিওপেট্রা বুঝতে পারলেন এই রোমান সম্রাটকে বশ করা যাবে না।
তার মনে হল অক্টাভিয়াস বুঝি তাকে লাঞ্ছিত করবে। হয়তো মিশর বা রোমের রাজপথে যুদ্ধলব্ধ সামগ্রী হিসাবে তাকেও তার সন্তানদের লোহার শিকল পরিয়ে প্রদর্শন করবে। এটা মেনে নিতে পারছিলেন না তিনি। অপমানের আশঙ্কায় তিনি ভেঙে পড়েন। এই অপমানের চেয়ে মৃত্যুই তার কাছে শ্রেয় মনে হল। তাই তদানীন্তন রাজকীয় প্রথা হিসাবে বিষধর এক বিশেষ ধরনের সাপের অ্যাসপ নামের এই সাপ হয় মাত্র কয়েক ইঞ্চি লম্বা, অথচ তাদের বিষ মারাত্মক। ডুমরের ঝুড়িতে করে বিশেষ ব্যবস্থায় আনা হয়েছিল সাপ দুটি। ছোবলে আত্মহত্যা করেন। ওই সময় মিশরে মনে করা হতো সাপের কামড়ে মারা যাওয়া মানুষ অমরত্ব লাভ করে। তাই ক্লিওপ্যাট্রা ওই পথই বেছে নিলেন। দিনটি ছিল খ্রিস্টপূর্ব ৩০ সালের ৩০ অগস্ট। অ্যান্টনি ও ক্লিওপ্যাট্রা দুজনকেই রোমে সমাহিত করা হয়। ৩৯ বছরের জীবনে তিনি ২২ বছর রানী এবং ১১ বছর অ্যান্টনির সাথে ছিলেন। তাকে যৌন বিকৃতিগ্রস্ত মহিলা হিসাবে কোনোভাবেই চিহ্নিত করা যায় না, কারণ সিজার ও অ্যান্টনি ছাড়া অন্য কোনো পুরুষকে দেখা যায় না তার প্রেমিক হিসাবে। তাছাড়া তিনি তাদের দুজনকেও একসাথে কাছে টানেননি। অনেকে মনে করেন তার উচ্চাভিলাষ কিছুটা কম হলে তিনি আরও অনেক বেশি ক্ষমতা পেতেন এবং তা বেশি দিন উপভোগ করতে পারতেন। নারী হয়েও পুরুষের একচ্ছত্র প্রাধান্য স্বীকার করেননি, সাম্রাজ্যবাদকেও মেনে নেননি। তিনি রাজকন্যা হিসেবে জন্মেছিলেন, মারা যান রানী হিসাবে। তবে প্রেমিকা নাকি ক্ষমতালিপ্সু, কোনটাই তিনি বড় ছিলেন তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।